ভীষণ পছন্দের কিছু মানুষ আছেন মিস্টার আব্দুল গাফফার, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। এবং আমার সাথে আছেন ভীষণ ফেভারিট কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। থ্যাংক ইউ ভাইয়া ফর বিং হিয়ার। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন সামান্তা ইসলাম, নিউজ প্রেজেন্টার অফ চ্যানেল আই, এবং যিনি আসলে কিছুক্ষণ আগে নিউজ থেকে বের হয়ে এখন পুরোপুরি ব্রাজিল। সো দর্শক কি হতে পারে এবারের বিশ্বকাপে, আমরা আজকে পুরোটা জানবো। আমরা জানি যে এবারে বিশ্বকাপটা বাকি সব বিশ্বকাপ থেকে আলাদা। নর্মালি লাস্ট ইয়ার এবং 1998 থেকে আমরা বিশ্বকাপ দেখেছি 32টা টিমের। এবারের বিশ্বকাপে 104টা ম্যাচ হতে যাচ্ছে এবং আমাদের টিম সংখ্যাও অনেক বেশি, সবকিছু 48টা। কোথায় ছিল 32, কোথায় 48, এবং 104টা ম্যাচ 39 দিনে 3টা ডিফারেন্ট দেশে অজস্র ভেন্যুতে। সো পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। গাফার ভাই, শুরুতে আপনার কাছে যেতে চাই। একদমই শুরুতে অনুভূতি কেমন? 4 বছর পরে তো আবার ব্যাক করলো। 4 বছর আগে আমরা আলোচনা করেছিলাম, 4 বছর পরে আবারও। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে। আসলে চ্যানেলের পরিবারের সাথে আমি সম্পৃক্ত। এই গত 3-4টা ওয়ার্ল্ড কাপে একসাথে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপটা 3টি দেশে হবে, 2টি মহাদেশ, একটি মেক্সিকো। এবং একমাত্র মেক্সিকো ফুটবলের প্রতি অনেক আগে থেকেই কিন্তু আগ্রহ না, শুধু ওরা ফুটবলের পাগল একটা দেশ, এবং রেকর্ড করার মতো তৃতীয়বারের মতো তারা হোস্ট করতে যাচ্ছে। তারা পাগল, মানে ফুটবল পাগল একটা দেশ। আমেরিকা নতুন করে হয়েছে, কানাডাও নতুন করে হয়েছে। আমেরিকা শুরু হয়েছে অনেক আগে হয়েছে, যখন আমেরিকার একটা কসমস টিম ছিল নিউ ইয়র্কে, পেলে করেছিলেন, তখন থেকে কিন্তু চেষ্টা করেছিলেন। বাট এসে কিন্তু এই রাগবির দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে খুব ওটা কিন্তু রাগবি না, ওটা ওদের ফুটবল, ওদের পায়ে দিয়ে শুট করে দেন, ওদেরকে বলে ফুটবল ওটা। আর আমাদের ফুটবলকে ওরা বলে সকার। রাইট। তো সেক্ষেত্রে কানাডা এবং আমেরিকার ব্যাপারটা হয়ে গেছে আলাদা, কিন্তু তারা কিন্তু উৎসাহিত অনেক, জাস্ট বিকজ অফ মিয়ামিতে বহু মানে দেশের মানুষ সেখানে বাস করে, ইভেন বাংলাদেশের মানুষ করে ফ্লোরিডাতে। সেই ক্ষেত্রে কিন্তু যে মিয়ামি টিমটাতে যখন মেসি ঢুকেছে তখন থেকে কিন্তু তাদের, এবং মিয়ামি বলেন, আটলান্টা জর্জিয়া বলেন, সিনসিনাটি বলেন, অন্যগুলি রেডবুল বলেন, অনেক টিম এখন বেশ বিদেশি খেলোয়াড় নেওয়ার কারণে কিন্তু ওদের মধ্যে ফুটবলের একটা জৌলস শুরু হয়ে গিয়েছে। কানাডার মধ্যেও কিন্তু এখন অনেক, কানাডাও কিন্তু খুব ভালো করছে। এবং সেখানে তো আমার মনে হয় যে আমেজটা, যেই এক্সাইটমেন্টটা আমরা দেখতে পারতাম বিগত দিনে, যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছি আমাদের এশিয়াতে, কাতারে, এবং আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সোফার আমার দেখা মতন। ফাইনাল থেকে শুরু করে, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, এটা চিন্তাই করে দেয় না যে আমাদের এশিয়ার দেশ এত সুন্দরভাবে ওয়ার্ল্ড কাপ করতে পারে 6টা স্টেডিয়ামে। তো সেক্ষেত্রে এখন 16টা স্টেডিয়ামে খেলা হবে, 2টা মহাদেশ, একটা দেশ। তো আমার মনে হয় সেখানকার লোকরা অতি আগ্রহ বসে আছে। আমার মনে আজকে রাত্রে 1টা আমাদের সময়, সেখানকার দুপুর 3টা, সেখানেই শুরু হবে। আর সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিসটা হলো যে শাকিরা, এবং শাকিরা বলতে কিন্তু সবাই আমাদের উন্মোদনও, আমাদের দেশেও কিন্তু এখন শাকিরা বলতে অনেক কিছু। তো সেখানে যেখানে শাকিরা থাকবে, অবশ্যই 86,000 দর্শক সেখানে উপস্থিত হবে। এবং সেই প্রথম খেলা সাউথ আফ্রিকা মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, এই ম্যাচটা নিয়ে আসবো আপনার কাছে। আমি একটু কায়সার ভাই আপনার কাছে যেতে চাই, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। আমি যতদূর জানি আপনার নিজেরও যাবার কথা ছিল, বাট থ্যাংক গড আপনি জাননি, গেলে আপনাকে আমরা পেতাম না। সো কায়সার ভাই, কেমন অনুভূতি? কিছুক্ষণ আগে অফ এয়ারে বলছিলেন আমরা আসলে টক শো জীবী, হুইচ ইজ টোটালি কারেক্ট ফর আস। বিশ্বকাপ আসলেই আমরা আসলে এক্সপার্টিসদের কাছ থেকে শুনতে চাই হোয়াটস গোনা হ্যাপেন। সো যদি আমরা লাস্ট বা আগামীকাল যে ম্যাচটা হবে সেটা নিয়ে কথা বলতে চাই, মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। আমরা জানি সাউথ আফ্রিকা ইজ ওয়ান অফ দ্য জায়ান্ট অফ ফুটবল হিস্ট্রি, বাট মেক্সিকোতে নিজের দেশের মাঠে নিজের দেশের খেলা, মেক্সিকোও নিশ্চয়ই ছাড় দেবে না, কি বলেন? অবশ্যই ওয়ার্ল্ড কাপের ম্যাচ যখন, এবং প্রথম ম্যাচ, নিশ্চিতভাবে কিন্তু এই দুদেশ জানে যে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে পুরো পৃথিবী, এবং তারা দুদলই চাইবে যে এই ম্যাচটাতে ভালো একটা পারফরমেন্স করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে যেদিন আমি আপনাকে একটা নিশ্চয়তা দিতে পারি, এই দুদলের কেউ কিন্তু বিশ্বকাপ জিতবে না। এই দুদলের কেউ হয়তো এই ম্যাচটা জিতবে, কিন্তু এই দুদলের কেউ বিশ্বকাপ জিতবে না। এর অন্যতম কারণটা হলো যে বিশ্বকাপ
হলো বড়দের খেলা। আমি কোট আনকোট করে বড়টা বলছি, কারণটা হলো যে বিশ্বকাপ আপনি দেখবেন যে হট ফেভারিট দল যারা রয়েছে 48টা দল খেলছে, কিন্তু আপনি হট ফেভারিট দল যারা রয়েছে 1 থেকে 6 বা 7টা দল, এই 7 দলের মধ্যে কিন্তু আপনি দেখবেন কেউ বিশ্বকাপ জিতবে। দল না বলে দেশ বলি, দেশই আর কি, তারা তো দেশকে রিপ্রেজেন্ট করে। দল বললে এখন মনে হবে যে কোন ক্লাব, দেশ বললে মনে হবে দেশকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড কাপ। রাইট, আপনি দেখবেন যে আপনি বিশ্বকাপের যত ইতিহাস রয়েছে এই হট ফেভারিট দেশগুলোই কিন্তু, দলগুলি বললাম না, এবার দেশগুলি বললাম আর কি, এই দেশগুলোই কিন্তু আপনি বিশ্বকাপ জিতেছে, ঘুরে ফিরে জিতেছে। এবারও আপনি হট ফেভারিট দলের মধ্যে দেখবেন যে আপনি 48টা দল রয়েছে, কিন্তু কারা বিশ্বকাপ জিতবে এটা যদি আপনি এই 3জনের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন, দেখবেন যে আপনি সেই হট ফেভারিটের মধ্যে থেকে আমরা সেই 7টা বা 8টা নাম থেকেই আসবে, সেই নামগুলি বলবো। এই কারণে বিশ্বকাপে আপনি পার্টিসিপেটরি দল হয় অনেকটা, এর আগে ছিল 32টা, এবার 48টা হচ্ছে। ম্যাচ সংখ্যাও বেড়েছে, ভেন্যু সংখ্যা বেড়েছে, আপনি আয়োজকদের সংখ্যাও সবকিছু বেড়েছে, কিন্তু আপনি ওই বিশ্বকাপ জিতবে কারা বা কারা ট্রফি জিতবে, কারা চ্যাম্পিয়ন হতে পারে, সেই সংখ্যাটা খুবই লিমিটেড। সো এবারও সেই তালিকায় রয়েছে সবগুলো দেশের মধ্যে। আর যেটি আপনি বললেন যে আজ এই আপনার মেক্সিকো এবং সাউথ আফ্রিকাদের মধ্যে যে খেলা, এই দুই দলই কিন্তু বিশ্বকাপ এর আগে আয়োজন করছে। সাউথ আফ্রিকাও কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে 2010 সালে বিশ্বকাপ আয়োজন করেছিল, কিন্তু সেখানেও বেশি দূর তারা যেতে পারেনি। আর মেক্সিকো কখনো বিশ্বকাপ জেতা তাদের হয়নি। তবে মেক্সিকোর, গাফার ভাই যেভাবে বলছিলেন যে মেক্সিকোর আপনার দুর্দান্ত ঐতিহ্য রয়েছে, ফুটবল ঐতিহ্য রয়েছে। এই মেক্সিকোর মাঠ থেকেই আপনার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল 1986 সালে। আর আমেরিকায় বিশ্বকাপ এর আগে হয়েছিল একটা 1994 একটা বিশ্বকাপ হয়েছিল, যে বিশ্বকাপে সামান্থার দল জিতেছিল। এবং আবার অ্যাক্সিডেন্টলি বলেন বা ইনসিডেন্টলি বলেন, আবার সেই বিশ্বকাপ সেখানে হতে যাচ্ছে 3 দেশের মধ্যে, এবং সেখানে ফাইনালটা কিন্তু আমেরিকায় হবে। আমি জানি না, বলাই যায় সামান্থা কেন এত হাসি খুশি আছে আজকে। নিশ্চয়ই সামান্থা, যখন কায়সার ভাই বলছিলেন যে আজকের খেলা মেক্সিকো এবং হচ্ছে সাউথ আফ্রিকা, বাট এই দুজনের কেউই জিতবে না, আপনি খুব সুন্দর একটা হাসি দিয়েছিলেন। আমি তো জানি কে জিতবে, কে জিতবে বলে আপনার মনে হয়? আচ্ছা, আমি যেভাবে শুরু করতে চাই, আমার ভীষণ ভালো লাগছে, মজা লাগছে, কারণ আমি তো পলিটিক্সের বাইরে একদম ধরা বাঁধা কথা বলতে হয় আমার সব সময়। কায়সার ভাই শুরুতে বলছিলেন যে খেলার মধ্যেও পলিটিক্স চলে, কিন্তু আমি আজকে একদমই পলিটিক্স আনতে চাই না। আমি একদম সাধারণ দর্শক যারা খেলা দেখে, খেলাপ্রেমী মানুষ হিসেবে এখানে বসাচ্ছি। আমি জানি ব্রাজিল জিতবে, তাও খেলাটা শেষ পর্যন্ত দেখতে চাই। এবং আমি বলতে চাই আসলে এক্সাইটমেন্টের কথা। এই যে 4 বছর আগে, আমিও তখন কত ছোট ছিলাম, মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না, সাধারণ একটা কলেজ স্টুডেন্ট ছিলাম। এই যে 4 বছর পর পর খেলাটা আসে, মানুষ এত আগ্রহ নিয়ে দেখে। এখন দেখবেন আপনি রাস্তা থেকে শুরু করে শপিং মল, সব জায়গায় জার্সি, এই যে ঝগড়াঝাটি হয়, বলেন তো বাসায় কি সবাই ব্রাজিল না আর্জেন্টিনা? আমার বাসায় তো আমি একা ব্রাজিল। ও মা, আমার বড় ভাই আর্জেন্টিনা। বাদবাকি না এটা বলা যাবে না, সেটা বলতে হবে তো। বাদবাকি তিনি কিন্তু একটু আগে বলছিলেন সে আর্জেন্টিনা না, কোনো দল না, কিন্তু আমি একটা দল। কোন বলেন? জার্মানি। সো আপনার বাসায় জার্মানির সাপোর্টার কেউ আছে? না। কায়সার ভাই, না, আমার ছেলে জার্মানির একটা জার্সি কিনেছে। কারণটা হলো যে সে জার্মান দলকে সাপোর্ট করে, সে কারণে না। সে বললো যে বাবা সাদা জার্সি তো জার্সিটা এই গরমের জন্য খুব ভালো লাগবে আর কি, জার্সিটা কিনেছে। ওয়েল, তারপরে জার্মান সবসময় কিন্তু আপনার হট ফেভারিট দল রয়েছে। এবং আমার সৌভাগ্য হয়েছিল 2006 সালে যে জার্মানিতে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপটা পুরোটা কভার করার, 37-38 দিনের ওয়ার্ল্ড কাপটা। এবং সেটা দুর্দান্ত আয়োজক হিসেবে তারা ছিল। তাদের যে বিশ্বকাপের যে ট্যাগলাইনটা ছিল, সেই ট্যাগলাইনটা আমার খুব পছন্দ হয়েছিল। তারা ট্যাগলাইন দিয়েছিল যে ইটস টাইম টু মেক ফ্রেন্ডস। জার্মানি 2006 যখন করেছিল। কিন্তু এবারের এই আয়োজক বিশ্বকাপটা দেখে আমার কাছে মনে হচ্ছে না যে আয়োজক যারা রয়েছে, বিশেষ করে আমেরিকা রয়েছে, যে তারা বন্ধু তৈরি করতে চায় বা খেলাটা নিয়ে তাদের অন্য কোনো এসেন্স রয়েছে। তো আমার মনে হয় যে এখানেও একটু পলিটিক্সের অনেক কিছু রয়েছে, যেটা সামান্থা আর একটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। সামান্থা, আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি একদমই পলিটিক্সে যেতে চাই না, নেক্সট আরেকদিন শুনবো, সেই দিন আমরা মানে ফুটবলের পলিটিক্স নিয়ে হয়তোবা জানা যাবে। যেটা বলছিলেন জার্মান টিমের কথা, বুন্দেসলিগার ওয়ান অফ দ্য মোস্ট বা টপ ফেভারিট ক্লাব কিন্তু জার্মানি ক্লাব। এবং টমাস মুলারদের আপনার সেই টিমটা মনে আছে কায়সার ভাই? ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং একটা টিম ছিল। অলওয়েজ জার্মান, যেটা গফর ভাই আরো ভালো বলতে পারবেন যেহেতু উনি জার্মানকে সাপোর্ট করেন। বাট আমি সাংবাদিক হিসেবে যেটা জানি সেটা হলো যে জার্মান খেলে আপনার একেবারে পুরো, আপনার হয় না যে কম্পিউটার গেম, আপনার দেখে মনে হবে যে যান্ত্রিক একটা মানে যন্ত্রকে তো রাইট, একদম মনে হবে যেন পুরোপুরি একটা যন্ত্র মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এর পরের পাসটা ইনি দিবেন, এর পরের পাসটা সে দিবে। এবং তাদের যে ছন্দ, তাদের যে কৌশল, তাদের যে টোটাল প্ল্যানিং, গেম প্ল্যানিং থেকে শুরু করে আপনি ওই মুহূর্তে যে সিচুয়েশন প্ল্যানিং, সবকিছু দেখে মনে হবে কি যে বোধহয় কম্পিউটারাইজড গেম একটা। সো জার্মান দলকে এই কারণে বলা হয়ে থাকে যে তারা খুবই যান্ত্রিক ভাবে খেলে। এবং জার্মানির একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে
কিক অফের শুরু থেকে আপনি একেবারে শেষ পর্যন্ত 90 মিনিট পর্যন্ত আপনি একই দমে খেলে যায় এবং একই কৌশলে থাকে। রিদমটা তাদের কখনো মানে ড্রপ আউট করে না। Excellent. গাফফার ভাইয়ের কাছে জানবো, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ ইন চ্যানেল আই। নিচে ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই থেকে ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, সাথে আছি নুসরাত জারিন। চলুন দর্শক চলে যায় বিশ্বকাপের উন্মাদনায়, বিশ্বকাপের আলোচনায়। আমাদের এখানে মনে হয় একমাত্র জার্মান সাপোর্টার গাফফার ভাই, জি খুব কনফিডেন্টলি বলুন। ঘোষিত জার্মান সাপোর্টার। আমি মানে সিন্স 1974 যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছিল, 1974 মাই গড, দেখা হয়েছিল সৌভাগ্য একদিন পর ফাইনাল। আর তখন থেকে যে কথাটি কায়সার বলেছেন যে টোটাল ফুটবল, এবং সেটা ছিল নেদারল্যান্ডে, ভেরি ব্যাড লাক ফর নেদারল্যান্ড। জন ক্রাউফ খেলেছিলেন, বেকেনবাওয়ার যে ফুটবল খেলা শুরু করেছিলেন, ম্যাথুস, ওদের যদি বলেন ওই সময় থেকে কিন্তু আমি জার্মান সাপোর্টার। এবং 74 এর পর থেকে আমি এই পর্যন্ত আমি জার্মানের যেখানে খেলা হচ্ছে সবগুলি খেলা। গাফফার ভাই, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনারা দুইজনই এবং আপনাদের সঙ্গে আমি রেসপেক্টিভলি মানে একমত যে জার্মান টিম আসলে খুব রিদমিক খেলা খেলে, বাট ল্যাটিন আমেরিকার যে খেলা, যে ছন্দ, যেটা আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে বা এভরিহোয়ার দেখে থাকি, সেটার সঙ্গে জার্মানির পার্থক্যটা আসলে কোথায়? জার্মানির পার্থক্যটা হলো জার্মান কিন্তু মানে টোটাল ফুটবলের যে পেস সেটা কিন্তু জার্মানের আছে, এবং ল্যাটিন আমেরিকা যেমন টিকেটাক যেটা বার্সেলোনা এই স্পেন খেলে থাকে, সেটা কিন্তু 2010 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই খেলার প্লেয়ারদের যে রিদম, যদি এখন বলি ব্রাজিলের যে খেলোয়াড় রোনালদিনো যে ফুটবল খেলেছে, এখন কিন্তু সেই সুযোগটা নেই, একদমই নেই। এখন কিন্তু ডিফেন্ডাররা অন্যরকম ভাবে এখন হয়ে গেছে। তখনকার ডিফেন্ডিং সিস্টেম থেকে শুরু করে তার বল কারিশমাটিক বহুত কিছু ছিল, ড্রিবলিং করা, যেমন ম্যারাডোনা আমার দেখা 1986-এ ইংল্যান্ডের 5টা প্লেয়ারকে সে লেফট ফুটে নিয়ে গেছে। ইভেন দো মেসি এখন কিন্তু সুযোগ পেলে, মেসি যখন লেফট ফুটে বল পায় তার স্পিড কিন্তু অন্যরকম। যেমন দেখেন আপনার এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে বল পায় তোর কিন্তু চিতাবাঘের মতন স্টেপিং। তো এই জায়গায় কিন্তু এখন ওই খেলাগুলি কিন্তু আগে ব্রাজিলের প্রতি যে আমরা যে ফুটবল দেখে এসেছি, সে ব্রাজিল কিন্তু ওই ফুটবলে এখন নাই। বাট আমি কি একটু দ্বিমত করব, মানে আমি নিউট্রাল থেকে, যেই কথা বললেন যে ব্রাজিলের বর্তমান টিমটা, যেখানে কার্লো এনচেলোত্তি আছেন দায়িত্বে, সেখানে তাদের টিমের ফরমেশনের দিকে যদি আমরা তাকাই, ভিনিসিয়াস সহ মানে একদম বেস্ট প্লেয়াররা যারা ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে সবাই রয়েছে, কি মনে হয় তারা কি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে? আমি দুইজনের কাছে সেটা তো পাবে। ব্রাজিলকে আমি ফেলাই দিতে চাচ্ছি না, ব্রাজিল ফুটবল ডমিনেট করছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং সারা বিশ্বে কিন্তু ব্রাজিলের খেলোয়াড় সবচেয়ে বেশি সারা বিশ্বের লিগ খেলে, এটা কিন্তু তাদের একটা বিরাট আয়, এটা আমি বলে রাখি। সো এখানে আমি বলতে চাচ্ছি যে ব্রাজিল যে সুন্দর ফুটবল আগে খেলেছে, ইভেন মাঠে মানে কোথাও কি এটা এখনো ঘাটতি রয়েছে বা এই বিশ্বকাপেও থাকবে, যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু পেয়েছি? যে কোচ আছেন সে অনেক মেধাবী কোচ, ওনার যে চিন্তাধারা আছেন, এবং ব্রাজিলে বেস্ট প্লেয়ার আছেন। এখন এটা ডিপেন্ড করে ওনাদের কতটুকু। আমি আপনাকে কিছুটা বলে রাখি, যেই টিমের 8-10 জন বেস্ট প্লেয়ার থাকে ওয়ার্ল্ডের বিভিন্ন লিগে খেলে, সেই টিমকে কিন্তু আপনি অ্যাডভান্টেজ করবেন না আফটার সেকেন্ড রাউন্ড। আপনি দেখতে থাকবেন
এখন ম্যাচ কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে, ম্যাচ শুরু হওয়ার পর থেকে উঠতে থাকবে, এটা এইভাবে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো সেকেন্ড রাউন্ডে পরে থার্ড রাউন্ডে তখন আসলে বোঝা যাবে যে কে আসলে কি খেলবে। আর ফার্স্ট রাউন্ডে ধরেন অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, লাস্ট টাইম যখন আর্জেন্টিনাকে সৌদি আরব হারিয়ে দিয়েছে, এটা ইট ক্যান হ্যাপেন ইন দ্য ফার্স্ট ম্যাচ। আমরা জাপানের বেলায় দেখেছি বড় বড় টিমকে তারা হারিয়েছে, এটা হতে পারে। আমরা জাপানকে এবার ফেলাই দেব না, জাপান হচ্ছে গুড, ইভেন মরক্কোর কথা আমরা ফেলে দিতে পারি না, লাস্ট টাইম সেমিফাইনাল খেলেছে, রাইট। তো আমার মনে হয় আমি বেশি বললে হবে না, আমার কাছেরও ব্রাজিলের সামান্তাও আছে। ওকে, কাসের ভাইয়ের কাছে আমি ফুটবল নিয়ে যাব, তবে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম পলিটিক্স এবং সমস্যা, যেটা কেন যেন এত বছরের ওয়ার্ল্ড কাপ খেলার মধ্যে কখনো এই ধরনের বিষয়গুলো এত জটিল আকারে বা এত মানে তীব্রভাবে ফুটে ওঠেনি, যেটা এবারের ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি। বিভিন্ন টিমকে বিভিন্নভাবে তারা বলছে এম্বারাসমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। ইভেন আমরা দেখছি মানে কোনো কান্ট্রি টপ ক্লাস রেফারিকে ব্যাক করতে হয়েছে, বা ইরানকে আমরা দেখেছি কনসুলেট থেকে ভিসা পাচ্ছিল না, মানে তুরস্ক এম্বাসি থেকেও ভিসা পাচ্ছিল না। এই যে প্রবলেমগুলো, মানে এটা এই পর্যন্তই ঠিক আছে নাকি আরো এই যে 39 দিনের মধ্যেও আমরা এমন আরো মারাত্মক কিছু দেখবো, কি বলেন? ওয়েলজারিন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই স্পোর্টসের সাথে পলিটিক্সের কথা আলোচনা করা হয় তখন সবাই একসঙ্গে একমত হন যে স্পোর্টসের সঙ্গে পলিটিক্সকে যেন প্রভাবান্বিত না করা হয় বা একসঙ্গে না রাখা হয়, যেন স্পোর্টসকে পলিটিক্সের ছায়া থেকে একটু আলাদা করে রাখা হয়। পলিটিক্স নিয়ে আলোচনা করেন সামান্তাও নিশ্চয়ই সেই কথাই বলবেন আর কি, কিন্তু আপনি দেখবেন যে এটা মুখে সবাই বলে, কিন্তু আপনি যখন কাজের ক্ষেত্রে হয়ে থাকে তখন সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এবং তার সবচেয়ে বড় প্রমাণটা হলো এবারের এই বিশ্বকাপের আয়োজন মানেটা হলো যে আয়োজক যে ফিফা করে থাকে, তো আয়োজক দেশ হিসেবে যাদেরকে আপনি টার্মস এন্ড কন্ডিশন কিছু দিয়ে থাকেন যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, যে তারা তো একটা অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাই তারা সফল হয়েছিল, আবেদনও সফল হয়েছিল বলেই, কিন্তু যখন তাদেরকে আপনি সেই টুর্নামেন্টটা আয়োজন করার দায়িত্বটা দিয়েছেন সেখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। সেই টার্মস এন্ড কন্ডিশনে অনেক কিছু থাকে যে যেন আপনি ওই আপনার দেশের ভিসা প্রক্রিয়া বা অভিবাসন আইন যতই কঠিন হোক না কেন, আপনি এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে অন্তত সহজভাবে তারা যেন প্রবেশ করতে পারেন এবং তারা যেন ভিসা পেতে বা অন্যান্য সমস্যা যাতে তাদেরকে যেন না পড়তে হয়। কিন্তু আমরা এবার দেখলাম পুরোপুরি উল্টোটা এখানে দেখলাম। এবং আপনি যে কথাটা বললেন সেটা নিয়ে পুরো বিশ্বে এটা আলোচনা হচ্ছে। এবং কালকে আপনি ফিফার প্রেসিডেন্ট নিজে একটা প্রেস কনফারেন্স করেছিলেন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, সেখানে তাকে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি করা হয়েছিল এবং এই প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন। কিন্তু যে জবাবটা তিনি দিয়েছেন সেই জবাবটা হলো কি পারফেক্ট কোনো জবাব না, যে হয় কি যে কথাবার্তা অনেক সময় একটা আর্ট থাকে যে আপনি পারফেক্ট উত্তরটা না দিয়ে আপনি প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে বললেন, ঠিক সেইভাবে কিন্তু এক অর্থে এড়িয়ে গিয়েছেন। বলেছেন যে দেখুন একটু চিল হন, আপনারা একটু রিল্যাক্স করেন, এটাই পৃথিবীর শেষ না, এবং আমরা তো চাঁদে বাস করছি না, আমরা প্ল্যানেটে বাস করছি এবং বাস্তব জীবনে বাস করছি। তো এই বাস্তবতাটুকু মেনে নেওয়ার জন্য তিনি বলেছেন। কিন্তু বিষয়টা হলো যে মেনে আমরা এই ধরনের সিচুয়েশন একেবারে মোটা না, আমি মনে করি যে এই জিনিসটা এড়ানো যেত। আমেরিকা যদি মানে আপনার সুন্দর মতো এটা চাইতো তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা এড়ানো যেত। এটা এমন কোনো জটিল কোনো বিষয় না, কিন্তু তারা চেয়েছে, তারা একটা প্রভাব দেখানোর একটা চেষ্টা করেছে। এবং এই কারণে আপনি যে প্রশ্নটা করলেন যে এটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই ঘটনাটা ঘটেছে, শেষ পর্যন্ত এটা হবে কিনা, আমার তো মনে হয় যে আরো হয়তো বড় কোনো নাটক এর মধ্যে অপেক্ষা করছে। একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো যে আপনার ইরানের ভিসা প্রক্রিয়া পেতে, ইরান দলকে ভিসা প্রক্রিয়া পেতে একটু জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের খেলাগুলো হলো আমেরিকায়, অথচ তারা বেস ক্যাম্প করতে হয়েছে তাদেরকে মেক্সিকোতে, পুরো ডিফারেন্ট একটা কান্ট্রিতে। তারা জানেই না এখানে মাঠের কন্ডিশন কি হবে, বাট হোপ ফর দ্য বেস্ট। মানে ফুটবল ক্রিকেট আমাদের আসলে অন্তরের অন্তঃস্থলের খেলা, সো আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি। একদমই শেষ মুহূর্তে চলে এসেছে, সামান্তাকে দিয়ে শেষ করতে চাই। আই নো সামান্তা আপনি ব্রাজিলিয়ান ফ্যান, বাট কালকে বা আজকে রাতে একটাই খেলা হবে, সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো, সো হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? আমার আসলে ব্রাজিল ছাড়া কেউ ফেভারিট না, আমি হয়তো বলতে পারি যে কেউ একজন জিতুক আমি চাই, কিন্তু সবাই হেরে যাক আমি সেটাই চাই। আপনি নিশ্চয়ই জানেন যে একটা অক্টোপাস রয়েছে, প্রায় সময় বিভিন্ন মানে অ্যানিমালের সাহায্য আমরা নেই, তারা পিক করে। সো রাইট নাও আমাদের সবার অক্টোপাস আপনি একটা পিক করেন, সো দেখবো আমরা আসলে যখন হেরে যাবে আমার বন্ধুরা যারা দেখছে এই শোটা তারা কিন্তু আমাকে রাতের বেলা পরে খোঁচাবে। এরপরও যেহেতু আমার মনে হয় সাউথ আফ্রিকার যে সাউথ আফ্রিকা, সো আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ আমি জানি যে আপনি র্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে আপনি মেক্সিকো অনেক স্ট্রং সাউথ আফ্রিকার চেয়ে। সো আই উইল পুট মাই মানি অন মেক্সিকো। ভাই না, মেক্সিকো তো ডেফিনেটলি হোস্ট কান্ট্রি এবং প্রথম খেলা মেক্সিকো আমরা ধরে নিলাম, একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। সাউথ আফ্রিকা এরকম কিছু করতে পারবে না, আমরা মেক্সিকোকেই ধরে নিতে পারি উইনিং টিম।
একদম। সো দেখা যাক মেক্সিকো আর সাউথ আফ্রিকা কি হয়, রাত 1টায় দেখা যাবে। দর্শক, শেষ করছি আজকের মতো চ্যানেল আইয়ের ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপের সবগুলো খেলা আপনারা দেখতে পারবেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এবং চলছে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ, অবশ্যই দেখতে চোখ রাখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ।